পিয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর। বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে হরতাল পালন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় বড় ভূমিকা ভারতের। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। বাকি আর দুজনের সাক্ষ্য। টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। খুলে দেওয়া হলো ব্যারাজের 44টি জলকপাট। প্লাবিত নিম্নাঞ্চল। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা খেয়াল করে দেখবেন, ঐকমত্য কমিশনে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, জুলাই সনদের কপিতে দেখবেন 84টা পয়েন্ট, তার 43টি পয়েন্টই সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। বাংলাদেশে নতুন সংবিধান দরকার কি দরকার না, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও একটা জায়গায় ঐকমত্য আছে যে বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানে বাংলাদেশকে চালানো সম্ভবপর নয়, জনগণের পক্ষে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব নয়, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যদি তাই হতো যে এই সংবিধানে চলে, তাহলে কি রাজনৈতিক দলগুলো সংবিধানের এতগুলো জায়গায় পরিবর্তনের ব্যাপারে একমত হতেন? সেটা কিন্তু হতেন না। ঠিক এই কারণে আমরা আমাদের সংবিধানের মধ্যে 70 অনুচ্ছেদ দেখি। 70 অনুচ্ছেদ এমন একটা বিষয়, সেখানে দলনেতা, প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি যে দিকে ভোট দিবেন,
তার দলের সকল সাংসদকে ওই দিকেই ভোট দিতে হবে, নতুবা তার সংসদ সদস্য যে পদ সেই পদটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা আসনের মানুষেরা তারা সকলে মিলে যাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলেন, সেই সংসদ সদস্য তার এলাকার মানুষের পক্ষে কথা বলার ক্ষেত্রে তার আগে প্রথম শর্ত ছিল যে তার যে প্রধানমন্ত্রী তিনি আসলে কোন দিকে মতামত দেন। প্রধানমন্ত্রী যদি জনগণের পক্ষে মতামত দেন তখনই কেবল ওই সাংসদ জনগণের পক্ষে কথা বলার অধিকার পেতেন। আর জনগণের বিপক্ষে যদি প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেন, কোনো কালো আইন প্রণয়নের যদি সিদ্ধান্ত দলীয়ভাবে গ্রহণ করা হয়, তাহলে সে সাংসদের ওই কালো আইনের বিপক্ষে গিয়ে সংসদে অবস্থান ব্যক্ত করার কোনো সুযোগ ছিল না। আমরা সেই জায়গাগুলোতে পরিবর্তনের কথা বলেছি। এবং এই বাংলাদেশে 24-এর আন্দোলনের আগেই বাংলাদেশের সিভিল সোসাইটিতে, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সকল জায়গায় আলোচনাটা বিদ্যমান ছিল যে বাংলাদেশে গভীরভাবে সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। সে আলাপ 24-এর আন্দোলনের আগে থেকেই জারি ছিল। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয় থেকে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে দাবি করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা পিআর বোঝে না তারা জুলাইয়ের চেতনাও বোঝে না। ছাত্র সংসদ নির্বাচনের মতো আগামী নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ বেশ কিছু ইস্যুতে রাজধানী জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ারি, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, 70 ভাগের বেশি জনগণ পিআরের পক্ষে আছে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবি জানান নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, জনরায় ছাড়া রাজনৈতিক দলগুলো দাবি আদায়ের চেষ্টা করলে গণতন্ত্র ব্যাহত হবে। তারা অভিযোগ করেন, ভোট বানচালে ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করছে একটি পক্ষ। এবারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে
দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ফারুকীর স্বাস্থ্যের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সুবিধা আদায়ে পরাজিত শক্তির সঙ্গে আতাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন, কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। মহাসড়ক অবরোধের এক পর্যায়ে ভাঙ্গার ইউনো নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। আগুন দেওয়া হচ্ছে থানার পুলিশের গাড়িতেও। এদিকে চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। অন্যদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে পালিত হয় 3য় দফায় হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 2 আসনে কেটে নেয়া 2টি ইউনিয়ন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন, আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর 4 আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এক পর্যায়ে ভাঙা থানা ঘেরাও করে গাড়ি ভাঙচুর চালানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো 30 কিলো পথ, তো এটা আলগে এবং হামিদিবাসী মাইনে নেবে না। সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙা থানায় 90 জনের নামে মামলা করে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। এদিকে চরভদ্রাসন, সদরপুর, ভাঙা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া। 70 সাল থেকে এই আসনটি ঠিক ছিল। এই 2008 সালে এই 111 সরকার, ফ্যাসিস্ট সরকার আসা তাদের আত্মীয়স্বজনকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জনসাধারণকে উপেক্ষা করে এই কাজ করেছে। আমরা আশা করি পূর্বের ন্যায় ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 যে আসন ছিল, আমরা সে আসন চাই। 4টি আসন পুনর্বহালের দাবিতে উত্তাল বাগেরহাটও। সকাল সন্ধ্যা হরতালে বন্ধ সব ধরনের যান চলাচল। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু। 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালক। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের। ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও 14 দল সহ বিভিন্ন পেশার লোকজন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা দেয়া সাক্ষ্যে একথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় আর 2 জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় চলতি বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের তারকা সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি, আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন তাদের নামও উল্লেখ করেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। আমরা আশা করছি আর 2-1 জন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং 1 জনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ শামীমকে দোকান হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিকেলে আদাবরের সুনিবিড় হাউজিংয়ে এই দোকান হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনে ঘাড়ে গুলি লাগে মোহাম্মদ শামীমের। কাজে ফিরতে না পারায় মারাত্মক আর্থিক সংকটে পড়ে তার পরিবার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ এই দোকান হস্তান্তর। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, 14,000-এর উপর আহতকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। এই সপ্তাহে 6টি পরিবারকে এর আওতায় আনা হচ্ছে। রিভাইজ করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে আবার এক নায়কে এটা উপস্থাপন করা হবে এবং এটি বাস্তবায়ন করা হবে। পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম সেটি আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। একসাথে যে 14,000 পুনর্বাসন করার মতো আর্থিক সহায়তা আমাদের কাছে নাই এই মুহূর্তে, তবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই যে ধাপে ধাপে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে করার মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আছে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি, সর্বত্রই নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি, যার কারণে আমার দাঁড়ানো। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট দ্রোহ পর্ষদ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। 4টি লেনে চলন্ত গাড়ি থেকে এই টোল পরিশোধ করতে পারছেন চালকরা। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। সেতু কর্তৃপক্ষ বলছে, লাইভ পাইলটিং প্রক্রিয়ায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এই পদ্ধতি।
পদ্মা সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার দুপুর থেকে মোটরসাইকেল ব্যতীত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি। ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডি টোল অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে আমাদের যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে। সিরিয়ালে দাঁড়াতে হবে না, জ্যাম লাগবে না, এই জন্য সুবিধা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের টোল আদায়ের সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট। পাইলটিংয়ে চলে গেছে, কিছু কেস আমরা সাকসেসফুল পেয়েছি, কিছু মাইনর এরর আসতেছে। 10-15 দিনের মধ্যে এটা ফুললি কমপ্লিট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা মেবি 1 অক্টোবর বা অন্য কোনো যে ডেটটা ফিক্সড হয় ওই ডেট থেকে ইনশাল্লাহ ফাইনালি একদম লাইভে চলে যাবে ইনশাল্লাহ। 2022 সালের 26 জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 18,000 যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি করে 4টি লেনে ইটিসিএস চালু করা হয়েছে। বাকি 11টি লেনে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ঔজামের ঢলে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। দুই দিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করবো, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বরিশালে তরুণীকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ গুমের ঘটনায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2013 সালের 28 জুলাই হিজলার পূর্ব কোরালিয়া গ্রামের এক তরুণী ধর্ষণের শিকার হন। পরে তাকে হত্যা করে খালে লাশ ফেলে দেন কবির আকন ও জব্বার ব্যাপারী। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 10 বছরে এই কূপ থেকে গ্যাস যোগান দিতে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, যেখানে আনুমানিক 4700 কোটি টাকার গ্যাস মিলবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। সকাল 11:30টায় রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের মধ্য দিয়ে এই কূপের পুনঃখনন কাজের সমাপ্তি হলো। চলতি বছরের 12 জুলাই এই কূপের পুনঃখননের কাজ শুরু হয়েছিল। বাপেক্স প্লাস জিএপএল প্রায় সময় লেগেছে 2 মাসের মতো এবং পুনঃখননের পরে প্রায় 20 লক্ষ ঘনফুট গ্যাস পুনরায় সংযুক্ত হলো অতিরিক্ত। 1994 সালে আবিষ্কৃত কূপটি চলতি বছরের প্রথম পর্যন্ত দৈনিক 60 লাখ ঘনফুট গ্যাস যোগান দেওয়ার এক পর্যায়ে পাইপলাইনে অতিরিক্ত পানি আসার কারণে বন্ধ করে দেওয়া হয়। 5 সেপ্টেম্বর গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর রোববার রাত 9:15টায় চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়।
চূড়ান্তভাবে 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেল। আমরা খুবই আশাবাদী যে এই ওয়েলটা আরো 10 বছর সাস্টেন মিনিমাম করবে এবং আরো বেশিও করতে পারে। এই কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগের চেয়ে এখন বাপেক্সের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এই কাজে বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে। রশিদপুর 3 নম্বর কূপের গ্যাস সহ বর্তমানে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে 80 লক্ষ ঘনফুট গ্যাস এই লাইনের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে আজ থেকে সরবরাহ করা হলো। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি, জামায়াত সহ ইসলামী দলগুলোর বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো, হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে হরতাল পালন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।